বোর্ডের পরীক্ষা কোশ্চেনটা আপনি সময় মতো পেয়ে গেলে আপনি আমাকে জানাবেন, জি স্যার আমি পেয়ে গেছি কোশ্চেন বা আমি দেখতে পাচ্ছি। তখন আপনাদের পরীক্ষার সময় হয়ে গেলে আপনারা অফলাইনে গিয়ে 1.5 ঘন্টার মধ্যে পরীক্ষা দিয়ে আধা ঘন্টার মধ্যে ওই পোস্টে আপনাদের অ্যান্সার স্ক্রিপ্টটা সাবমিট করবেন। ওকে, তো অ্যান্সার স্ক্রিপ্টটা সাবমিট করবেন শুধুমাত্র আপনাদের আইডি দিয়ে, নাম দিয়েও প্রয়োজন নেই বা অন্য কোনো কিছু নেই, শুধু আইডি দিয়ে ফাইলটার নাম তৈরি করবেন, করে ফাইলটা সাবমিট করবেন। তো এবার যেটা হয়েছে, আপনাদের কয়েকদিন আগে একটা রেজাল্ট হলো, আমার 2টা স্টুডেন্ট সে ফোন দিয়ে বলছে যে স্যার আমি তো পরীক্ষা দিয়েছি, সেশনাল ছিল কুইজ, কিন্তু আমার ফেল আসছে। তো আমি সেই সেকশনে 3 জনকে ফেল দিয়েছি। আমার কেন ফেল দিয়েছি আমি বারবার চেক করে দেখেছি, তাদের খাতা আমার কাছে আসেনি। এখন তারা বলছে স্যার সাবমিট করেছি, কিন্তু আমি কোনোভাবেই সেটা আসেনি। এবং যাদের খাতা আসে না, দেখা গেল যে ক্লাস করেছে অথবা অ্যাসাইনমেন্ট একটা বা 2টা জমা দিয়েছে, সে কুইজ দেয়নি, তখন নিজের মধ্যে একটা কনফিউশন থাকে, স্টুডেন্টটা তো ফাঁকি দেওয়ার কথা না, কেন সে পরীক্ষাটা দিল না, আমার কোনো ভুল হচ্ছে কিনা। আমি বারবার তখন তার রোল দিয়ে খাতাগুলো চেক করি, তো আসেই নাই শেষ পর্যন্ত। তো শেষ পর্যন্ত আমি 0 দিয়েছি। সে আমাকে বলছে যে স্যার আমি দিয়েছি জমা। তো তাহলে একটা হয় সে দিছে, আমি পাইনি, এর মধ্যে কোনো একটা কি প্রবলেম হয়েছে, বা ইন্টারনেটের কোনো কারণে পেজ লোডিং হয়নি, ওকে, বা ফাইলটা লোড হয়নি তার আগে সে সাবমিট করছে, বা এনি হাও, বা সে কি মিথ্যা বলছে কিনা তাও আমার জানা নাই। তো আমার কথাটা বলার উদ্দেশ্য এটাই যে যদি এই ধরনের কোনো কারো হয়ে থাকে, 1.5 ঘন্টা পরীক্ষা দেওয়ার পর আধা ঘন্টার মধ্যে আবহাওয়া খারাপ, ইন্টারনেট স্লো, ওয়াইফাই নাই, ইলেকট্রিসিটি চলে গেছে, সামহাও কোনো সাবমিশনের কারণে দিতে অসুবিধা হলো, তাহলে আপনি এত কষ্ট করে ক্লাস করলেন, অ্যাটেন্ডেন্স দিলেন, পরীক্ষা দিলেন, কিন্তু গুরুত্ব সহকারে এটা দিলে দেখলেন না যে হয়তো বা গেছে, বা যাক স্যার তো আমাদের জানাবেই বা যায়নি, এরকম ভাববেন না যে আপনার সবকিছু পরিশ্রমটা অনায়াসে পণ্ড হয়ে যেতে পারে, যে এটা আসলে অ্যাকচুয়ালি সাবমিট হলো কিনা। ওকে, তো এরকম যদি কনফিউশন থেকে থাকে, তখন আপনারা যেটা করবেন যে একটা কমেন্টে আমাকে লিখে রাখবেন যে স্যার আমার এরকম ছিল ইন্টারনেট প্রবলেম, যে আসলে কি সাবমিট হয়েছে কিনা আমাকে একটু জানাবেন। তাহলে আমি কমেন্টে পেয়ে গেলে কমেন্টে আপনাকে বলবো যে ইয়েস আই গট ইউর ফাইল, ওকে জানাই দিলাম। তো সবাই যদি এটা করেন, আবার আমার জন্য কষ্ট হয়ে যাবে, এই 50-60 জন স্টুডেন্টকে রিপ্লাই দিলে কষ্ট। তো যাদের এ ধরনের একটু কনফিউশনের মধ্যে থাকেন যে অ্যাকচুয়ালি ফাইলটা পুষলো কিনা, তো মিডিয়া যদিও এ ধরনের সমস্যা ফেস হলে আমি এটা সলভ করি, কারণ পরবর্তীতে যাদের খাতা আসলো না, ক্লাস করেছে, তাদেরকে আমি নক দিই, গ্রুপে হোক বা অন্য কোনো কারণে। তো যদিও আমি ব্যক্তিগতভাবে নক দিই, এটা আমার খারাপ লাগে, আপনাদেরই রেসপন্সিবিলিটি থাকা উচিত যে যদি এরকম কোনো প্রবলেম হয়। তো এটা আমি বলে দিচ্ছি, এটা আসলে নিজের সাথে লুকিয়ে রাখারও দরকার নেই, বা এটাকে গড়িমসি করে দেখানোর কিছু নেই। আপনারা কমেন্টে বলবেন, আবার কমেন্টে রিপ্লাই দিলে একদিন বা 2 দিন বা 8-10 ঘন্টা দেরি হলে অস্থির হয়ে যাবেন না। আমি সময় মতো গ্রুপে এসে সবগুলো চেক করে আপনাদেরকে জানাই দিব। ওকে, এইটা এটা হলো আমাদের মোটামুটি সাবমিশন কিভাবে করতে হয়, কতক্ষণ পরীক্ষা। আর পরীক্ষার কোশ্চেনে যেটা থাকবে সেটা আপনাদের 4টা কোশ্চেনের সেট থাকবে। 4টা সেট, 4টা কোশ্চেন না কিন্তু 4টা সেট। 4টা সেটে 10-40 মার্ক, প্রতি সেটে 10 মার্ক করে। সেখান থেকে আপনাদের 3টা সেটের অ্যান্সার করলে 3-10-30 পেয়ে যাবেন আউট অফ 4 সেট। ওকে, তো এই 4টা সেটে এখন কি হতে পারে এটা নিয়ে আমি একটু বলবো প্রশ্ন। তো আপনারা, আমি আমার স্ক্রিনটা শেয়ার করে বইও দেখাবো, সেই সাথে বলবো, আপনারা একটু মনোযোগ নিয়ে দেখে নেবেন। ওকে, আরেকটা জিনিস বলে রাখি যে আমাদের আসলে অনলাইনে বেশ সময় হয়ে গেছে, অনেক দিন হয়ে গেল, আমরা প্রায় 8-10 মাস ক্লাস করতেছি অনলাইনে। প্রথম দিকে যে আমরা নর্মাল ক্লাসে পরীক্ষা নিলে যেভাবে প্রশ্ন করতাম, থিওরি দিতাম, ম্যাথ দিতাম, ওকে, স্টুডেন্টরা দের যেটা মানে মোটামুটি পাস করার জন্য 30-40 মার্ক পাওয়ার জন্য 100-র মধ্যে আমরা তাদেরকে সহজ করতাম, বাকিটিকে একটু কঠিন, তারপর A+ পাওয়ার জন্য আরেকটু পড়াশোনার জন্য যে পড়াশোনা ডিপতে কোশ্চেন করতে হয় সেভাবে করতাম। তো এই ক্ষেত্রে যেটা করতে হয় যে থিওরি দিলে গত একটা সেমিস্টার বা 2টা সেমিস্টার কপি পেস্ট হয়, এটা তো সহজ কথা, এটা তো কোনো জাজমেন্ট হলো না। আপনাদের বই, ল্যাবসেন সবকিছু থেকে যদি কপি পেস্ট করে দেন, আসলে এটা তো তখন থাকে না। ইভেন গত সেমিস্টারে আমি 2জন স্টুডেন্টকে খুঁজেছি, পেয়েছি যে তারা কোর্সে কম্বাইন করে খাতা লিখেছে। প্রথম এটা ছিল টার্ম ফাইনালে, 4টা কোশ্চেনের মধ্যে প্রথম 2জন একজন লিখেছে, পরে 2জন আরেকজন লিখেছে। লিখে তাদেরগুলো অবধি করেছে কি দেখেন, যে তারা আসলে পেপারের কালারটা পাল্টাই দিয়েছে, ব্যাকগ্রাউন্ডের কালার একজন চেঞ্জ করেছে, একজন করেনি।
এগুলো কিন্তু বোঝা যায়। ওকে, 60 জন স্টুডেন্টের খাতা যখন 60 রকম হলেও আমি যখন একটা রকম খাতা দেখি হচ্ছে কোনো কিছু করবেন না। তো এই প্রবলেমটাকে সলভ করার জন্য স্যার কি করা যেতে পারে, যে আমরা কপি পেস্ট করি, এটা আসলে কোনো স্টুডেন্টদের জাজমেন্টের ক্ষেত্রে বুদ্ধিমানের কাজ না, আবার একটা টিচার হয়ে এটা আসলে কেমন যেন লাগে, করা যায় না। এজন্য আমি যেটা ভেবেছি বা আমাদেরকে বলা হয়েছে যে এখানে প্রবলেমগুলোকে জোর দেওয়ার জন্য, ম্যাথগুলোতে জোর দেওয়ার জন্য বলা হয়েছে। ওকে, তো আপনারা ম্যাথগুলো জোর দিয়ে করবেন। কেউ যদি ম্যাথগুলো বুঝে করে তাহলে একটা স্টুডেন্ট ধরে নেওয়া হয় যে সে থিওরি বুঝেছে, তারপর তার ম্যাথ করতে গিয়ে যদি কোথাও কনফিউশন থাকে তাহলে সে থিওরিতে একটু কম বুঝেছে, তার মানে তাকে থিওরিকে রিকভার করে একটু বুঝতে হবে। ওকে, তো এই নিয়ে আমি একটু কথা বলবো আমার 2:30টা পর্যন্ত, 15-16 মিনিট। আপনারা চাইলে লিখে নিতে পারেন, আমি আমার স্ক্রিন শেয়ার করার মাধ্যমে আপনাদেরকে একটু বলি। এন্টার স্ক্রিনটা শেয়ার করি আমি। সিলেক্ট এন্টার স্ক্রিন, অ্যালাউ। ওকে, আচ্ছা, ইন্ট্রোডাকশনটা হিট ট্রান্সফার। আচ্ছা, আপনাদেরকে অ্যাসাইনমেন্টে আমি যে থিওরিগুলো দিয়েছি বলতে পারি, আমি আসলে কোশ্চেন একবার বলে দেওয়া উচিত না, যে থিওরি থেকে যেই থিওরিগুলো এসছে অ্যাসাইনমেন্ট থেকে, এগুলো মোটামুটি আসবে না, ধরে নেন। ওকে, থিওরিগুলো আসবে না, যদি একটা বা দুইটা আসে তো আসতে পারে। ওকে, তো অ্যাসাইনমেন্ট থেকে খুব কম কোশ্চেন আসবে, তার মানে উদাহরণ, থিওরি, এই বিষয়গুলো আপনারা অবশ্যই পড়বেন, কারণ এগুলো পড়ার মাধ্যমে প্র্যাকটিসটা স্ট্রং হয়। আপনারা যেটা করবেন যে ইয়ের কোশ্চেনগুলো আপনাদের একদম অধ্যায়ের শেষে যে এক্সারসাইজে যে প্রবলেমগুলো থাকে, এক্সারসাইজে যে অঙ্কগুলো থাকে, বা এক্সারসাইজে যে থিওরির কোশ্চেনগুলো থাকে, এগুলো সলভ করবেন। ওকে, এগুলো আমি একটা ম্যাথ দেওয়া ইনপুট আউটপুট চেঞ্জ করে আহামরি কিছু না, কিন্তু আপনার যে থিওরিগুলো এগুলো জানতে হবে। তারপরে আমি দেখলাম যে একটা থিওরি এরকম হতে পারে যে দুইটা এর কম্পোজিট ওয়ালের ক্ষেত্রে কেমন হয় সেটা না বলে হিট ট্রান্সফার ইকুয়েশনটা কেমন হয়, তাহলে থিওরিতে যে স্যার মনে হয় একবারে আমাদেরকে অনলাইনে একবার নতুন কিছু দিবে এরকম না, আপনাদের ম্যাটেরিয়ালস আছে। ইট জাস্ট লাইক এ ওপেন বুক এক্সাম। ওকে, ওপেন বুক এক্সাম, আপনাদেরকে আমি বুক ওপেন করার সুযোগ দিয়ে দিয়েছি। আপনারা থিওরি ইউজ করবেন, আপনারা সূত্র ইউজ করবেন, আপনাদের তারপর হচ্ছে মেকানিজম ইউজ করবেন, করে আপনি প্র্যাকটিক্যাল ম্যাথটাকে সাজাবেন। ওকে, তো এই ম্যাথগুলো আমাদের কোনো স্টুডেন্ট যদি সবগুলো উদাহরণের ম্যাথ যদি করে, যদি বাসায় প্র্যাকটিস করে, ওকে, অবসর সময়, তাহলে আশা করি তার কোনো সমস্যা হবে না। আর পার্শিয়াল মার্ক বহুত থাকে, 100% রেজাল্ট নাও মিললে এরকম ভয় পাওয়ার কথা নেই যে আমার মোটটা মনে হয় ভুল হয়ে গেল। তবে একটা জিনিস কি, আপনাকে আমি স্পেয়ার ইকুয়েশন ইউজ করে হিট কন্ডাকশন বের করতে বললাম, আপনি বলতে করলেন সিলিন্ডারটা। এখানে তো মানে অনেক বলবেন যে স্যার এত লিখলাম কিছুই কি দিবেন না, আসলে আপনি যেটাই লেখেন যাই করেন, আপনার কাছে আমি যা চেয়েছি আপনি বলেছেন, লিখেছেন ভুল, আপনাকে আপনার বাবার নাম বলেছে, আপনি মায়ের নাম বলেছেন, পুরোটাই ভুল। ভুল মানে জিরো, এখানে কোনো মার্কসই নেই। কিন্তু বাবার নাম বলেছেন, ঠিক আছে, আপনি দাদার নাম দিয়ে শুরু করে বাবার নাম দিয়ে শুরু করে আপনার নাম বললেন, আগে পিছিয়ে অনেক কিছু লিখলেন, যাই, ঠিক আছে, এটা মার্ক দেওয়া যায়, সমস্যা নেই। বা পুরো নাম না বলতে পারলে বাবার কিছু বলছেন, মার্ক দেওয়া যায়, কিন্তু উল্টো বললে কিন্তু ভুল। তার মানে উল্টো বললে তার মানে দুইটা জিনিস তাকে বুঝাই। ওকে, আপনাকে আমি একটা ছোট উদাহরণ দেই, যে আপনাকে একটা ছবি দেখালাম, ছবিটা ছিল বাঘের ছবি। দুইটা স্টুডেন্টকে রাখা হলো, দুইজনকে, একজন দেখে বললো এটা কিসের ছবি, একজন বলে স্যার এটা জানি না, আরেকজন বললো স্যার এটা বিড়ালের ছবি। দুইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে যে বললে বিড়ালের ছবি তার মানে সে বিড়ালও চিনে না, বাঘও চিনে না, দুইটা জিনিস ছিল না, মানে তার দুইটা ফেলিওরিটি সে প্রকাশ করলো। আর যে বললো স্যার জানি না, তার মানে সে বাঘকে শুধু চিনে না, তার একটা ফেলিওরিটি সে বললো। তো এই জন্য যে ভুল যেন ওই যেগুলো জায়গাগুলোতে না হয়। ওকে, তো আপনারা, আমি একটু বলি,
তো আমাদের আমি প্রথম থেকে যাই অধ্যায়টার। যে অধ্যায়টার নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু ডে। আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। এই হিট ট্রান্সফারের শুরু থেকে আমাদের বলি যে কন্ডাকশন এবং রেডিয়েশন হিট ট্রান্সফার, এটার পার্থক্য কি? ওকে, কন্ডাক্ট বলুন বা কন্ডাকশন রেডিয়েশন পার্থক্য, কন্ডাকশনটা হয়, তারপর রেডিয়েশন হিট ট্রান্সফারটার মেকানিজম কি, ওকে, এইটা আপনারা পড়বেন। আমি প্রথম দিন পড়াইছি, এই প্রশ্নগুলো পড়বেন। তারপর এটা মেথডে হিট ট্রান্সফার হয়, প্রত্যেকটা মেথডের একটা করে উদাহরণ দিয়ে লিখেন। কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন, এই মেথডগুলো পড়বেন। তারপর বলা হলো যে নিউটনস ল অফ কুলিং কি, তারপর বলা হচ্ছে ফোরিয়ার ল অফ হিট কন্ডাকশন কি, এগুলো পড়বেন। এগুলো পড়বেন, ওকে। কেন থিওরি পড়বেন? যে আমি এই থিওরি দিব এরকম না, তো উল্টো করে দিতে পারি যে দুইটা জায়গায় তিনটা কম্পোজিট দিলাম, একটা দিলাম, তখন এই বেসিক কনসেপ্টটা থাকতে হবে। থার্মাল কি বলে, এগুলো পড়বেন। আর ম্যাথ সবসময়ের জন্য প্রায়োরিটি দিবেন, ওকে। তো যদি থিওরি দেই বই থেকে, আর যদি থিওরি না দেয় ম্যাথে ফেলাটা উচিত না। সব স্যারদের কথা যেমন অনেকে বোঝেন না, আবার সকল স্যাররাও সকল স্টুডেন্টকে বুঝে না। তো এই জন্য একটা জেনারেল একটা মার্ক সবার জন্য দেয়া হয়, যে খুব কমন একটা থিওরি, খুব সহজ দিলাম, সেই সেখান থেকে 10 মার্ক বা একটা সেট তার জন্য খুব কমন, সে পেয়ে গেল, ওকে। বাকি 2 সেটের মার্ক দেখা গেল যে মাঝখানে 2 নাম্বার সেটটা, সেটা করলাম, 3 নাম্বারটা একটু দিলাম। তো এইভাবে পড়াশোনাগুলো করবেন, ম্যাথগুলো করবেন। আপনাদের পেপারগুলো কিভাবে অঙ্ক করবেন, সরি কোশ্চেন লিখবেন, এটা একটু বলে আপনাদেরকে বুঝাই যে A4 পেজে পরীক্ষা দিবেন। অনেক স্টুডেন্ট দেখেছি খাতায় পরীক্ষা দেয়, নিজের রাফ খাতায় পরীক্ষা দেয়, সেখান থেকে ছবি, এটা করবেন না, ওকে। এটা হচ্ছে কম্পালসারি রুলস, ভার্সিটি থেকে বলা আছে। একটা হচ্ছে স্টুডেন্টের আইডি, পেজের টপে থাকবে এবং পেজ নাম্বার থাকবে, ওকে। পেজ তো এটা কেন বলে দিবি, লুকোচুরি কিছু নেই। যে আপনি ওই যে একটা কথা বললাম না, যে 2 জন কপি করেছে, ওকে, তো নিজের পেজ, নিজের উপরে আইডি গুলো লিখলে অনেকটা ইনশিওর হয় যে সে এই স্টুডেন্টেরই খাতা। আমি জানি আপনারা এমন কিছু করেন না, কিন্তু 4জন থাকে, ওকে, যারা নিজেটা একটু বেশি কিছু করতে গিয়ে নিজেরা ধরা পড়ে। তো এই জিনিসগুলো করবেন না, ওকে। আপনারা এই জিনিসগুলো করবেন না। A4 পেজে সুন্দর করে একটা ফ্রন্ট পেজ বানিয়ে স্যার খুরবি স্যার খুরমি স্যারের বই, রাইট। আচ্ছা, আমি 50 millimeter thick has a liquid at a temperature of 120 degrees Celsius. If the thermal conductivity of the vessel material is 10.5 watt per meter square Kelvin, find the heat transfer rate. Okay,
হিট ট্রান্সফার রেটটা আমাকে খুঁজে বের করতে বলেছে। ওকে, তাহলে আমাদের প্রথম ভাবতে হচ্ছে এটা কার মধ্যে দিয়ে হিট ট্রান্সফারটা হচ্ছে। এটা হচ্ছে কি কম্পোজিট ওয়াল না সিলিন্ডার না স্পেয়ার, এটা আমাকে বলেন প্রথম কেউ একজন। স্যার স্পেয়ার, গুড। এখানে এটা কি বলা সিলিন্ডার? না, অঙ্কে বলা আছে স্ফেরিক্যাল স্টোরেজ ভেসেল, তার মানে একটা স্পেয়ার। ওকে, স্পেয়ারটা তাহলে দেখতে কিরকম, সলিড বল ফাঁপা ভিতরে। তাহলে ভিতরে কি আছে? ভিতরে আমার লিকুইড আছে, লিকুইড এর টেম্পারেচার 120 ডিগ্রি সেলসিয়াস। ওকে, বলা হচ্ছে এই স্ফেয়ারের ইন্টারনাল ডায়ামিটার হচ্ছে আপনার 150 মিলিমিটার। তাহলে ডায়ামিটার থেকে আপনি রেডিয়াস বের করে নিতে পারেন। এবং তাহলে 150 মিলিমিটার থিকনেস, থিকনেস, রাইট, 3 মিটার হচ্ছে ইন্টারনাল ডায়ামিটার। এটা তো এক্স স্যার, না স্যার এটা এক্স। এক্স এখানে প্রয়োজন পড়ে কি? এইটাই হচ্ছে প্রশ্ন। আপনি যে এক্স Yes, বললেন, আমাদের স্ফেরিক্যাল যে কনসেপ্টটা আছে, এখানে কি কোনো এক্স এর পরে টার্ম আসে? এখানে থিকনেসের প্রয়োজন পড়ে কি না? আমরা একটু তাহলে থিওরিতে দেখে আসি। এরকম থিওরিটার সাথে Yes, sir. কয়েকটা মিলাই দিলে আপনি বুঝতে পারবেন। দেখেন, এখানে একটা থিওরি আছে যে হিট ট্রান্সফার বাই কন্ডাকশন থিওরি এ থিক স্ফিয়ার। এটার মধ্যে যে হিট ট্রান্সফার হয়, এটার একদম ইকুয়েশন লাস্টে এসে যেটা দাঁড়ায় যে কিউ ইজ ইকুয়াল টু 4 পাই কে R1 R2 T1 minus T2 ডিভাইড বাই R2 minus 1। এখানে কোনো থিকনেসের ভ্যালুই নাই, কোনো Yes, টার্মই yes, নেই। yes. এখানে যেটা প্রয়োজন আমার ইন্টারনাল রেডিয়াস এবং আউটার রেডিয়াস প্রয়োজন। তাহলে ইন্টারনাল রেডিয়াস দেওয়া আছে, ডায়ামিটার থেকে রেডিয়াস পাবো 3 মিটার, সেখানে অর্ধেক করব 1.5। থিকনেস যদি দেওয়া থাকে তাহলে কি তার আউটার ডায়ামিটার পাওয়া যাবে না? জি স্যার। Yes, যোগ যাবে, করলে এই যে হয়ে বললো যাবে। আমাকে একজন। তাহলে থিকনেস দেওয়া থাকলে আউটার দাও, তো আপনি R1 পেলেন, R2 পেলেন। এই ম্যাথে আরেকটা জিনিস দেওয়া আছে কি, যে এই যে স্ফেরিক্যাল ভেসেল সে কোন কন্ডাক্টর, কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, তার থার্মাল কন্ডাক্টিভিটি দেওয়া আছে। ওকে, এই যে বলা আছে দা থার্মাল কন্ডাক্টিভিটি অফ দ্য ভেসেল ম্যাটেরিয়াল ইজ 10.5 ওয়াট পার মিটার স্কয়ার কেলভিন। তার মানে কে এর ভ্যালু দেওয়া আছে, আপনি 4 sir. পাই কে R1 R2 সব ভ্যালু জানলেন। এবং বলা হচ্ছে যে ফাইন্ড দ্য হিট ট্রান্সফার রেট। ওকে, তো এখানে বলছে যে স্পেরিক্যাল স্টোরেজ ভেসেল 3 মিটার ইন্টারনাল ডায়ামিটার, ঠিক, লিকুইড এট এ টেম্পারেচার অফ 120 ডিগ্রি সেলসিয়াস। এখন স্যার টেম্পারেচার ডিফারেন্স তো দেয়া নাই, বা এটা কি বোঝাচ্ছে 120 ডিগ্রি সেলসিয়াস? তাহলে এটা কিভাবে বের করবো স্যার? ওকে, এখানে এই কতদিন আপনাদের 2 নাম্বার একটা ম্যাথে ছিল, আপনাদের অনেকেই বলেছিলেন যে স্যার এখানে বলা আছে যে টেম্পারেচার তো একটা দেখতেছি, কিন্তু এখানে বলা হচ্ছে দেখেন থার্মাল টেম্পারেচার ডিফারেন্স ইজ 20 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তার মানে এখানে T1 T2 মাইনাস করেই এই ভ্যালুটা দেওয়া আছে আমার 20 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তো আপনাদের এই জিনিসটা খেয়াল করবেন যে আসলে ইনিশিয়াল টেম্পারেচার দেওয়া আছে না ফাইনাল টেম্পারেচার দেওয়া আছে না দুইটা ডিফারেন্স দেওয়া আছে, কোনটা দেওয়া আছে আপনি অঙ্কটা একটু যত্ন করলে পড়লেই বুঝে যাবেন। ওকে, এটাই হচ্ছে আমাদের ম্যাথ এই ধরনের। তাহলে এটা স্পেয়ার দিয়ে আপনি থিওরি জানলেন, এই যে ম্যাথগুলো করলেন, এ খুব কঠিন কিছু না। ওকে, আমরা 7 নাম্বার একটা ম্যাথ দেখি। বলা আছে এ ফার্নেস ওয়াল ইজ বিল্ট আপ উইথ 200 মিলিমিটার থিক রিফ্র্যাক্টরি ব্রিক্স। তার মানে একটা ফার্নেসের ওয়াল 200 মিলিমিটার পুরুত্বের ইট দিয়ে তৈরি, অ্যান্ড 150 মিলিমিটার ইনসুলেটিং ব্রিক্স, এবং তার সাথে 150 মিলিমিটারের ইনসুলেটিং ব্রিক্স দেওয়া আছে। দ্য টেম্পারেচার অফ দ্য সারাউন্ডিংস ইজ 40 ডিগ্রি সেলসিয়াস। তার মানে প্রকৃতির টেম্পারেচার 40 ডিগ্রি সেলসিয়াস। ওয়ারএস দ্যাট ইনসাইড ফার্নেস ইজ 1000 ডিগ্রি সেলসিয়াস। মানে ফার্নেসের ভিতরে টেম্পারেচার 1000 ডিগ্রি সেলসিয়াস। দ্য থার্মাল কন্ডাক্টিভিটিস অফ দ্য রিফ্র্যাক্টরি ব্রিক্স অ্যান্ড ইনসুলেটিং ব্রিক্স আর 5 watt meter Kelvin and 0.55 watt meter Kelvin respectively. Okay, if the coefficient of heat transfer of the furnace gas and air 80 and 40 watt per meter square Kelvin, determine the rate of heat flow per square meter. তার মানে পার স্কয়ার মিটার দিয়ে কতটুকু হিট ট্রান্সফার করছে। আমি অঙ্কটা যদি বাংলায় সুন্দর করে বলি, বলার পর আপনারা শোনেন, শোনার পরে আমার সাথে কতগুলো প্রশ্নের উত্তর দেন, তাহলে আপনি রুমে বসে অনেক প্রশ্ন নিজে আর সলভ করতে পারবেন। প্রথম যেটা বলেছে দ্য রেট অফ হিট ফ্লো পার স্কয়ার মিটার, তার মানে এখানে এরিয়ার কতটুকু, এর ভ্যালুটা কতটুকু ধরবো, এরিয়াটা
এরিয়াটা বের করতে হবে না আগে স্যার? এখানে তো কোনো ডি ড্যাম ইয়ার দেয়া নেই। হ্যাঁ, এখানে তো দৈর্ঘ্য প্রস্থ কিছু নেই, এখানে তো বলেছে ডিটারমাইন দ্য রেট অফ হিট ফ্লো পার স্কোয়ার মিটার। পার স্কোয়ার মিটার হলে এরিয়া কতটুকু হয়? এরিয়া কতটুকু হয় বলেন? অনন্যা জামান বলেন, আপনি তো বলতে পারবেন। স্যার ভুলাই গেছে সব। আচ্ছা আমি বলতেছি, আমি বলি ডিটারমাইন দ্য রেট অফ হিট ফ্লো। এটা যেই দিক দিয়ে হিট ফ্লো হয়, স্পেয়ার হোক, সিলিন্ডার হোক, কম্পোজিট ওয়াল হোক, যেখানে হোক, আমি বললাম এই কথাটুকু শুনে আপনি এর ভ্যালুটা কত, এরিয়ার ভ্যালুটা কত, ডিটারমাইন দ্য রেট অফ হিট ফ্লো পার স্কোয়ার মিটার। এখানে কতটুকু আসবে, এরিয়ার কতটুকু? স্যার প্রতি 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 বাংলা হচ্ছে একক প্রতি ক্ষেত্রফল প্রতি বর্গ মিটারে, তাহলে এরিয়া কতটুকু? বর্গমিটারে। এরিয়া কতটুকু ধরবো এর ভ্যালু? 1 একক স্যার 1 ধরতে হবে স্যার। 1 মিটার স্কয়ার। তার মানে আপনার এখানে আর কোনো ভ্যালুই দরকার নেই, দৈর্ঘ্য প্রস্থের ভ্যালু না থাকলে কোনো প্রবলেম নেই, আপনি এর ভ্যালু বসাবেন 1 মিটার স্কয়ার। তার মানে এই অঙ্কে বলেছে যে এক বর্গক্ষেত্রফলের মধ্যে দিয়ে কতটুকু হিট ট্রান্সফার হচ্ছে পার স্কয়ার। ওকে অনন্যা জামান, কেন জি স্যার। বুঝতে পেরেছেন? জি জি স্যার। স্যার, এবার বুঝতে আচ্ছা পারছি। গুড, ওই তাহলে আমরা এটা বুঝলাম। এখন অঙ্কটা পড়ার পরে এটা কি? স্যার এটা একটা ফার্নেস স্যার, চুলা, আচ্ছা গুড, কম্পোজিট ওয়াল হবে। ফার্নেস ওয়াল, তার মানে এটা কি কম্পোজিট সিলিন্ডার না কম্পোজিট স্পেয়ার না কম্পোজিট ওয়াল ওয়াল? স্যার। কি এটা? এটা Wall. কম্পোজিট ওয়াল। কেন কম্পোজিট ওয়াল স্যার? এটা রিফ্লেক্টরের ব্রিক্স দেওয়া আছে, আবার ইনসুলেটিং ব্রিক্স দেওয়া আছে, দুই ধরনের ম্যাটেরিয়াল যেতে রাইট ওয়াল, তাহলে দুই ধরনের। এটা তাহলে আমার কি কম্পোজিট একটা ওয়াল। তাহলে কম্পোজিট ওয়াল হলে কম্পোজিট ওয়ালের কনসেপ্টে আমি এখন সেখানে ফিরে যাব। ওকে, গিয়ে এখানে কি প্রয়োজন? এখানে যে প্রথম যে আমাকে প্রশ্ন করলেন যে স্যার x1 x2 লাগবে কিনা, এখানে লাগবে আপনার x1 x2, কারণ কম্পোজিট ওয়াল হলে ফোরিয়ার লতে যেটা ইকুয়েশন আসে যে x1/k1 প্লাস x2/k2, তো এখানে প্রত্যেকটার থিকনেস লাগবে আমার ইনসুলেটিং ব্রিক্স, ইনসুলেটিং যে আমার ইয়ার দেওয়া আছে, ইটের দেয়াল আছে, আমার ইনসুলেটিং ম্যাটেরিয়ালের যে থিকনেস আছে, সবগুলো থিকনেস লাগবে। এবং জি স্যার। এই অঙ্কটা পড়ার পরে কি মনে হচ্ছে যে এরকম যে এখানে কি ওভারঅল হিট ট্রান্সফার ঘটনা ঘটতেছে না শুধুমাত্র কন্ডাকশনে হিট ট্রান্সফার ঘটছে? এটা কেমনে বুঝবো? না আমি অঙ্কটা আবার আমার পড়বো? কথা তো বলে নাই। ওভারঅলের কথা না বললে কি বোঝার উপায় নেই এখান থেকে? আমি কি অঙ্কটা আবার পড়বো আপনাদের জন্য? জি স্যার। না আপনারা অঙ্কটা পড়ে বুঝতে পারতেছেন? না স্যার, এবার ক্লিয়ারলি পরে আমাদের বোঝায় দেন স্যার। আচ্ছা আমি অঙ্ক আবার ক্লিয়ার পরে একটু বুঝাই দিই। অঙ্কটা পড়ে যে ওভারঅল হিট ট্রান্সফার বলেছি কি বলেনি এটা আমরা একটু বোঝার চেষ্টা করবো। এখানে বলেছে এ ফার্নেস ওয়াল ইজ বিল্ড আপ উইথ 200 মিলিমিটার থিক রিফ্র্যাক্টরি ব্রিক্স। রিফ্র্যাক্টরি ব্রিক্স মানে হচ্ছে কোনটা? মানে ওই ঘর তৈরির প্রধান ব্রিক্স। ওকে, সেটা ব্রিক্স মানে ইট, যেটা সহজ কথা আমরা যদি বলি ইট, অ্যান্ড 150 মিলিমিটার ইনসুলেটিং ব্রিক্স। তার মানে এটার ইনসুলেটিং দেওয়া আছে। তাহলে আমি এটা তো ভিতরের দিকে দেওয়া আছে না স্যার? ভিতরে থাক বাইরে থাক, ওকে, এটা আমার কোনো দরকার নেই। এটা আচ্ছা। এটার সাথে কোনো, এটার সাথে অঙ্কের থিওরির কোনো চেঞ্জ হয় না। আপনার যদি বাইরেও থিকনেস থাকে ওই সূত্রে x1/x2 প্লাস x3/x4 আসবে। ওই যোগ করলে কি, জি, যোগ স্যার। আগে দেন আর পরেই দেন, যোগ একই কথাই। 2 এর সাথে 3 যোগ করলাম আর 3 এর সাথে 2 যোগ করলাম, একই জিনিস। তো থিকনেস আপনি আগে যোগ করেন বা পরেরটা পরে যোগ করেন, কোনো ব্যাপার নাই, সেটা ভিতরে থাকবে বাইরে থাকবে। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে দ্য টেম্পারেচার অফ দ্য সারাউন্ডিংস, তার মানে প্রকৃতির টেম্পারেচার অর্থাৎ ফার্নেসের বাহিরে সারাউন্ডিংস এর 40 ডিগ্রি সেলসিয়াস এবং ফার্নেসের ভিতরে 1000 ডিগ্রি সেলসিয়াস। দ্য থার্মাল কন্ডাক্টিভিটিস অফ দ্য রিফ্র্যাক্টরি ব্রিক্স অ্যান্ড ইনসুলেটিং ব্রিক্স 5 এবং 0.5। এটা কার ভ্যালু দেওয়া আছে আমাকে বলেন? দ্য থার্মাল কন্ডাক্টিভিটি অফ দ্য রিফ্র্যাক্টরি ব্রিক্স অ্যান্ড ইনসুলেটিং ব্রিক্স, এই যে 5 এবং 0.5, এটা কোন ভ্যালু? এটা কোনটা, এক্স না এ না বি না? স্যার কে না স্যার, কে স্যার? কনফিউশন থেকে যাচ্ছে। Yes, sir. কে? Thermal হ্যাঁ। conductivity. কে? এটা কে এর ভ্যালু? এটা আমি স্পষ্ট বলে বলবো। দুইটার কে আলাদা আলাদা করে দেওয়া আছে। দুইটার কে আলাদা আলাদা করে দেওয়া আছে। গুড, আমরা কনফিউশন থাকবে কেন, জোর করে বলবো স্যার এটা থার্মাল কন্ডাক্টিভিটি এর ভ্যালু। ওকে, রিফ্র্যাক্টরি ব্রিকের জন্য কে এর স্যার, ভ্যালু? লেখাই তো আছে স্যার। হ্যাঁ লিখাই আছে, রাইট। আরেকটা ইনসুলেটিং ব্রিক্স এর জন্য কে2 এর ভ্যালু এত। এখানে একটা কথা লেখা আছে, তারপরেরটা একটু মনোযোগ দিয়ে পড়ে, যে ইফ দ্য কোএফিসিয়েন্ট অফ হিট ট্রান্সফার ফর দ্য ফার্নেস গ্যাস এন্ড এয়ার ইজ 80 and 40 ওয়াট পার মিটার স্কয়ার কি, এটা কার ভ্যালু দেওয়া আছে? স্যার এটা
স্যার এটা পুরা যে গ্যাস আর বাতাসের মধ্যে যে পার্থক্যটা হচ্ছে হিট ট্রান্সফার ওইটা স্যার ভ্যালু দেওয়া আছে আলাদা আলাদা, না, গ্যাসের আলাদা আর বাতাসের আলাদা। গ্যাসের কি এর বা ভ্যালু দেওয়া বাতাসের কি আছে। এটা? কে এর স্যার ভ্যালু এটা এটা? কোএফিসিয়েন্ট দেখা আছে স্যার, এটা এখন কে এইটা আপনাদের একটু চোখ কান খোলা রেখে পড়াশোনা করতে হবে। আপনারা যখন কে এর ভ্যালু বের করেছেন, থার্মাল কন্ডাক্টিভিটি, কে এর ইউনিট কি ছিল? ওয়াট পার মিটার কেলভিন। আর আমরা যখন জি বলেছি স্যার। যে ওভারঅল হিট ট্রান্সফারের ক্ষেত্রে ঘরের ফার্নেসের ভিতরে তাপ উৎপন্ন হচ্ছে, তাপটা ফার্নেস গ্যাস ভেদ করে ওয়াল পর্যন্ত এসেছে, এটা কনভেকশন প্রসেসে এসেছে। তাহলে কনভেকশন প্রসেসের জন্য আমরা কি বলি যে কফিসিয়েন্ট অফ হিট ট্রান্সফার। ওকে, এটা হচ্ছে সেইটার ভ্যালু, এইচ এর ভ্যালু এটা বলে। এটা কার ভ্যালু? এটা এইচ এর ভ্যালু। আপনাকে আমি থিওরিটা এইচ এর আবার দেখাই নিচ্ছি। হ্যাঁ স্যার, বুঝতে পারছি, থিওরিটা দেখে আমাদের মেমোরি এই মনে ছিল না স্যার। আচ্ছা, ইটস ওকে, সমস্যা নেই। এই যে থিওরিতে আপনারা দেখতেছেন যে এখানে এইচ এর ভ্যালু রাখা হয়, একটা 1/এইচ এ, একটা 1/এইচ বি, দুইটা। তাহলে এখানে যে ফার্নেসের ভেতরে যে ফার্নেস গ্যাস, সেই গ্যাসের এইচ এর ভ্যালু দেওয়া আছে। এইচ আর কে এর ইউনিট দেখবেন ভ্যালু। কে এর ভ্যালুতে সবসময় ওয়াট পার মিটার কেলভিন হয়, আর এইচ এর ভ্যালুতে ওয়াট পার মিটার স্কোয়ার কেলভিন হয়। ওকে, মিটার স্কোয়ার হয়। তো এই ইউনিট দেখে অনেক স্কোয়ার সময় থাকলে কি ওভারঅল হবে, যে ওভারঅল এর স্কোয়ার থাকলে ওভারঅল হবে এটা কথা না। না, এইচ এর ভ্যালু এটা বুঝতে পারছি স্যার। তো এইচ হ্যাঁ, থাকলে এইচ তো এর ভ্যালু থাকলে ওভারঅল ওভারঅল আসছে হবে। না। হ্যাঁ, এই ক্ষেত্রে ওভারঅল আসছে, কারণ এখানে আমাকে কনভেকশন প্রসেসে হিট ট্রান্সফার হয়ে ওয়াল এবং ইনসুলেটিং ম্যাটেরিয়াল কন্ডাকশন হয়, এটা ভেদ করে আবার বাহিরে ফার্নেসের দেয়াল ভেদ করে কনভেকশন হচ্ছে। তার মানে কনভেকশন, কন্ডাকশন, কনভেকশন। এই তথ্য থেকে, মানে এই আমার কোফিসিয়েন্ট অফ হিট ট্রান্সফারের এই দুটা ডেটা থেকে আমি এই অঙ্কটা পুরোটা আমার মাথার মধ্যে ধরে নিলাম, মানে এটা আমার ওভারঅল হিট ট্রান্সফার কোফিসিয়েন্ট, মানে ওভার হিট ট্রান্সফার হচ্ছে। আর ওভার হিট ট্রান্সফার কি? প্রথমে হয় কনভেকশন, তারপর ওয়াল ভেদ করে কন্ডাকশন, তারপর ওই পাশে আবার কনভেকশন হয়ে প্রকৃতিতে ছড়াই পড়ে। তাহলে আমার সবকিছু দেওয়া আছে, আমার K1 এর ভ্যালু দেওয়া আছে, X1 এর ভ্যালু দেওয়া আছে, K2 এর ভ্যালু দেওয়া আছে, X2 এর ভ্যালু দেওয়া আছে, 1/এইচ ঘরের মধ্যে ফার্নেসের ভিতরে তার ভ্যালু দেওয়া আছে, প্রকৃতির বাইরে যেখানে এয়ার আছে, এয়ার এর আমার কনভেকশন হিট ট্রান্সফার কোফিসিয়েন্টের ভ্যালু দেওয়া আছে, তারপর টেম্পারেচার ডিফারেন্স কত 40 থেকে 1000 এটা দেওয়া আছে। ওকে, এবং এর ভ্যালু 1 দেওয়া আছে। তাহলে সবকিছু যদি দেওয়া থাকে, তাহলে আমি ওভারঅল হিট ট্রান্সফার কোফিসিয়েন্টের যে থিওরি সেটা ইউজ করব, করে বের করব। ওকে, জি স্যার। আচ্ছা, এখানে কোশ্চেন আছে কিছু, দেখেন, হোয়াট ডু দা 3 মোডস অফ হিট ট্রান্সফার। আমি যদি এই কোশ্চেনটা আপনাকে দিই, আপনি বই থেকে তুলে তুলে দিবেন। ওকে, কোনো কোশ্চেন দিলে নেটে সার্চ দিয়ে দিবেন। তাহলে এমন কিছু কোশ্চেন দেওয়া যায় যেগুলো আসলে একটা স্টুডেন্ট পড়াশোনা করেছে। এখন কথা হচ্ছে, স্যার আমাকে এত প্যারা দিচ্ছেন কেন স্যার অনলাইনে, মানে এত প্যারা আর ভাল লাগে না। হ্যাঁ, তো পড়াশোনা তো করতে হবে, তাই না? আসলে এই বিষয়টা হচ্ছে, একটা টিচার না পড়ালেও দোষ, গালি দেয়, আবার পড়ালেও দোষ। পড়ালে এখন গালি দিবেন, কিন্তু যখন চাকরি ক্ষেত্রে বা প্র্যাকটিক্যাল লাইফে যাবেন তখন বলতেন না স্যার বিষয়গুলো একটু ক্লিয়ার করে বলেতে সুবিধা হয়েছে। আর এখন যদি ফাঁকি দেয় যে কিচ্ছু পড়াই নেই, ওকে, খালি ফাঁকি দিয়ে গেছে। তো এখন একটু কষ্ট করা উচিত। আমরা আসতে হয় না, যানজট নেই, আমরা এখানে বাসায় বসে বসে আছি, আবহাওয়া ভালো, একটু পড়াশোনা করলাম একটা অধ্যায়। সো আপনি একটু ডিটেলস পড়াশোনা করলে আমি যে কোশ্চেনগুলো দিব এগুলো পেয়ে যাবেন। ওকে, তো এই অধ্যায়টা একটু ডিটেলস পড়াশোনা করবেন। ওকে, অনেক সময় এখানে অবজেক্টিভস টাইপস কোশ্চেন দেওয়া আছে, যে রেট অফ হিট flow through a body এত is known as, the term x/k is known as, আমি এটাই প্রশ্ন দিলাম যে x/, known as what, x/a কে কি বলে। তো এই বিষয়গুলো আপনারা পুঙ্খানুপুঙ্খানুভাবে পড়বেন। আছে প্রথম 1 2 3 ম্যাথ আমি বলে দিয়েছি এর আগে। আমাকে অনেক কয়জন বলেছিলেন স্যার বুঝতে নাই দিয়েছি, আজকে 6 7 বুঝে দিলাম। 4 5 গুলো খুবই সহজ। এটা হচ্ছে ইয়ার জন্য, আপনার ওই যে টিউব মানে সিলিন্ডার। ওকে, সিলিন্ডারের ক্ষেত্রে তাহলে উদাহরণের ম্যাথগুলো দেখবেন, আর কি হচ্ছে একটু চিন্তা ভাবনা করবেন যে ইউনিটগুলোর সাথে কোনটার সাথে হতে পারবে। ওকে, ম্যাথগুলো করবেন। আর ম্যাথ করার পর অনেক স্টুডেন্ট দেখেছি যে হিট ট্রান্সফার রেট কত বের করতে বলেছি, ইউনিট লেখে না। আবার ইউনিট লিখলেও হিট ট্রান্সফার রেটের ইউনিট কি সে জানে না, বোঝে না, বা বুঝলে ভুল ইউনিটটাও লেখা কাজ করে, এটাও করবেন। ওকে, তো আমরা মোটামুটি অনেক কিছু বলেছি
ছোট্ট একটা চ্যাপ্টার দিয়েছি, এটা করবেন। ও আরেকটা জিনিস বলি, ইন্টিগ্রেশনের বিষয়গুলো। তো এখানে খুব বেশি কিছু নাই, ইন্টিগ্রেশন দিয়ে একটা দুটো সলিউশন করা আছে। কেউ অনেকে ইন্টিগ্রেশনটা করতে চায় না, চট করে নাই, স্যার হয়তো বা ভাববে যে আমি মাথার মধ্যে ক্যালকুলেশন করে একবার লিখেছি। ওকে, আসলে স্যার এত কিছু ভাবে না, স্যার ভাবে যে জাম্প করে দিয়েছে সে আপনি যখন বইয়ে যদি কোনো ক্যালকুলেশন একটা বা দুইটা লাইন জাম্প করা থাকে, আপনি খাতায় লেখার সময় সেটা কি ডেরিভেশন করে 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 পুঙ্খানু করে একটা স্টেজ অনুযায়ী ক্যালকুলেশন করবেন। ওকে, যদি ডেরিভেশন দেওয়া থাকে। তো অনেক কথাই বললাম, অ্যাসাইনমেন্টের কথা বললাম, তারপরে মিড টার্মের পরীক্ষা প্যাটার্নের কথা বললাম, প্রশ্ন প্যাটার্নের কথা বললাম, সবকিছু নিয়ে বলেছি, সব ক্লাস করেছি। তারপরে যদি আপনাদের কোনো কনফিউশন কোনো কিছু থাকে আমাকে বলতে পারেন। তারপর আমার সাথে এই 4-5 দিনের মধ্যে যদি যোগাযোগ করার প্রয়োজন পড়ে যোগাযোগ করবেন। ওকে, আমি আপনাদের সাথে কথা বলবো, আর পরীক্ষা ভালো করে দিবেন। আর যদি কোনো ক্লাস না থাকে তাহলে ইনশাআল্লাহ আমরা একদম পরীক্ষার দিন আপনার সাথে ওভারল্যাপিং করেছি আমার সাথে, আমি একটু পরে একটা পোস্ট ক্রিয়েট করে দিব যে কাদের রোলগুলো আমাকে দিবেন। আমি এটা এই রোলগুলোর সাথে আমাকে মেইল করা। আরো কোনো প্রশ্ন আছে প্রথম দিন থেকে আজ পর্যন্ত যে কোনো বিষয় নিয়ে কোনো প্রশ্ন? স্যার, অ্যাসাইনমেন্ট আমাদের সাবমিটের যে বলছেন যে পরীক্ষার আগ পর্যন্ত, এটা কি মিডের আগে দিব নাকি ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত সময়? না, মিডের আগে। আপনার পরীক্ষা যদি 25 তারিখে হয় সেই ডেট না, মিড পরীক্ষা শুরু হওয়ার আগে। কারণ আমি বিষয়টা এরকম যে মিড পরীক্ষার সময় আমার ব্যস্ততা থাকে একটু কম, ক্লাস থাকে না, শুধু পরীক্ষা নিতে হয়। সেই সময় আমি মিডের খাতাগুলো দেখি, তারপর আপনাদের যেই অ্যাটেন্ডেন্স আছে সেগুলো মানে দেখে মার্কগুলো উঠাই। তারপর মিড পরীক্ষা হয়ে গেলে মিডের খাতা দেখার প্রতি ব্যস্ত হয়ে যায়, তখন এই আগের অ্যাসাইনমেন্টের খাতাগুলো দেখার আমার আর তখন সময় থাকে না, পরে আবার ক্লাস শুরু হয়ে যায়। সো আপনারা এই 18 তারিখের মধ্যে দিবেন, আমি পরীক্ষার 7 দিনের মধ্যে আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো জাস্ট করে মার্কস দিব। ওকে, তাহলে পরীক্ষার যে 18 তারিখ সেই 18 তারিখের আগে স্বতন্ত্র যেখানে এটা করবেন। অনেকে 1, 2, 3 সবটা একটা যে কোনো একটা ফাইলের মধ্যে সাবমিট করেছে, কোনোদিন ক্লাসে আসেনি, সে যেটা পাইছে সামনে ওটাতে করেছে। ওকে, এগুলো করবেন না। ওকে, তো এই রাখি, আমার স্ক্রিন শেয়ারিংটা স্টপ করছি। আর কারো কোনো কিছু প্রশ্ন? আবুল কালাম, কোনো প্রশ্ন আছে আপনার? আরেকটা বিষয়, ফয়সাল আহমেদ, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আহ, হ্যাঁ, আপনি 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 কোন সেকশনে যেন ছিলেন ফয়সাল আহমেদ? স্যার, স্যার আমি সেকশনে ছিলাম স্যার। এক মিনিট স্যার, সেকশনের নামটাই ভুলে গেছি। ইরিমিউরাস না ফ্রেসিয়া নাকি? আজকে তো ক্লাস করছেন এটা ফ্রেসিয়া। ইরিমিনাস স্যার। ইরিমিয়াস, হ্যাঁ, এটা ফ্রেসিয়াতে ক্লাস করছি স্যার। ইরিমিনাসে ছিলাম স্যার। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু লিখে নেই। স্টুডেন্ট, আপনি যেটা করবেন, আপনি কিন্তু পরীক্ষা দিবেন ওই আপনার ইরিমিয়াস সেকশনের সাথেই। আপনি কিন্তু হ্যাঁ এই হ্যাঁ, সেকশনে ইরিমিনাসের সাথে আমি দিব স্যার, আপনি তো বলেছেন। না হ্যাঁ স্যার, এটা, আপনি শুধু বলেছেন এই সেকশনের সাথে শুধু ক্লাস করতে, আর বাকি সবকিছু ওখানে। হ্যাঁ ওখানে সবকিছু, আপনার সবকিছু ডকুমেন্টস ওখানে যেহেতু আছে সেজন্য। ওকে, তো ঠিক আছে, ভেরি গুড, জি স্যার। মনে রাখার জন্য। তো আমি স্যার তাহলে আমার এখানে শেষ অ্যাটেন্ডেন্স করি। কিন্তু এখানে দিয়েছে স্যার। হ্যাঁ এখানে অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স দেন, গুলো আমি কিন্তু আমার এখানে দেওয়া। হ্যাঁ হ্যাঁ জি অ্যাটেন্ডেন্স জি। আমি এখান থেকে নিয়ে নেব। জি, তো দেন তাহলে। আর আমি হোয়াটসঅ্যাপে সবসময়ের জন্য আছি, এনি কাইন্ড অফ ইনফরমেশন এনি টাইম আপনার আমাকে মেসেজ দিয়ে রাখতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকেন, আজকে এখানে শেষ স্যার করছি। সেশন ক্লাস থেকে আছে হবে স্যার? সেশনাল ক্লাস হয়েছিল। আমাদের ছিল গত 6 তারিখে হয়েছে, তো আচ্ছা। তাহলে 13 তারিখে হচ্ছে না, আবার পরের উইকে হবে। আচ্ছা। তার মানে আজকে আর নেই ক্লাস। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। মুসা ভাই আছেন? হ্যালো।
হ্যাঁ কে ভাই হ্যাঁ জি আছি আছি বলেন। ভাই অ্যাসাইনমেন্ট 1 কি দিয়েছে একটু যদি বলতেন ভালো হতো আর কি ভাই। 3 আর 2 পাইছি, একটা আমি ক্লিয়ার হতে পারি নাই ভাই।